আচ্ছা, তো যেটা বলছিলাম আমাদের মেইন সার্ভার এখানে রুট থাকবে, ঠিক আছে। আর .com .net .organization .bd এই যে চারটা আমার সার্ভার আছে এখানে, এই চারটা হচ্ছে টিএলডি, টপ লেভেল ডোমেইন। এর ধরনের টপ লেভেল ডোমেইন আরও থাকতে পারে, ঠিক আছে। জাস্ট আমি এখানে চারটা অ্যাড করে দেখিয়েছি। এনএস মানে নেম সার্ভার, প্রত্যেকটা একটা নেম সার্ভার, ঠিক আছে। এইটাও নেম সার্ভার, এটাও নেম সার্ভার, এটাও নেম সার্ভার, প্রত্যেকটা নেম সার্ভার, ঠিক আছে। কিন্তু এটা আছে আমার রুটের আন্ডারে, ওকে। আচ্ছা, তো থাকলো আমার চারটা টপ লেভেল ডোমেইন থাকলো, ঠিক আছে। এরপরে .com-এর আন্ডারে আমার কিছু একটা সার্ভার থাকতে পারে না। সাপোজ আমি লিখে রেখেছি openitbd.com, এটা আমার একটা ডোমেইন না। আবার অন্য একটা ডোমেইন থাকতে পারে, তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি a.com, নিশ্চয়ই এটা একটা ডোমেইন। আচ্ছা, তো এই a.com-এর কিছু নির্দিষ্ট ক্লায়েন্ট থাকতে পারে। a.com-এর a.com-এর ক্লায়েন্ট কেমন, ক্লায়েন্টগুলো কেমন এখন আমরা বলি। যেমন আপনারা গিয়েছেন না google.com, mail.google.com, এরকম আছে না, গুগল প্লাস, এই যে আলাদা আলাদা, এগুলো কি গুগলের ক্লায়েন্ট না সব? গুগল তো একটা মেইন ডোমেইন না, এই ডোমেইনে যে আলাদা আলাদা এগুলো যে ক্লায়েন্ট, এগুলো তো গুগলেরই ক্লায়েন্ট। এই ধরনের আমাদের ক্লায়েন্ট থাকতে পারে কিছু, পারে কি না? এই যেমন আমাদের এখানে 3টে ক্লায়েন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এখন .com-এর আন্ডারে a.com-এর আন্ডারে আমি 3টে ক্লায়েন্ট অ্যাড করেছি। আবার b.com.b.bd মানে আমাদের নিজস্ব অর্গানাইজেশনের জন্য, মানে নিজস্ব কান্ট্রির জন্য আমরা আরও 3টা ক্লায়েন্ট অ্যাড করেছি, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত আমাদের কোনো সমস্যা তো নাই, আছে কি? যে আমরা প্রথমে আমার একটা সার্ভার থাকবে সবার উপরে, সেটা হচ্ছে রুট সার্ভার, যেটা কিনা ডট দিয়ে থাকবে। আবার আমার .com নামে থাকতে পারে, নেট থাকতে পারে, অর্গানাইজেশন ইনপুট থাকতে পারে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার টপ লেভেল ডোমেইন, এবং এগুলো এক একটা নেম সার্ভার, এবং এগুলো সবই থাকবে রুটের আন্ডারে। ক্লিয়ার এই পর্যন্ত? এখন কমের আমার একটা ক্লায়েন্ট আছে, সেটা হচ্ছে a.com। এই a.com-এর কিছু ক্লায়েন্ট আছে, সেটা হচ্ছে কি আমার এই যে ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, ক্লায়েন্ট 3, এইভাবে আছে। এতটুকু স্ট্রাকচারটা তো বোঝাতে পারলাম নাকি? এইবার আসেন b.bd যেটা আছে, এই b.bd-র একটা ক্লায়েন্ট, সাপোজ এটা ক্লায়েন্ট 1। হ্যাঁ, এখন আমাকে একটু উঠতেই হবে, কিছু করার নেই। এইটা হচ্ছে আমার ক্লায়েন্ট 1, এটা 2, এটা 3। এটা কার জন্য? এটা বিডির জন্য, তাই না? আবার এটা কমের জন্য 1, 2 এবং এটা 3। তো এখন আমার এই 1 নম্বর যে ক্লায়েন্টটা আছে, সে চাইলে আমার 2 নম্বরটাকে তো পাইতে পারে, পারে না? পারে। মানে আমরা যদি মেইল থেকে গুগলের ক্লায়েন্ট, তো সেই ইয়াহুতেও যেতে পারে, যেতে পারে। আমরা যখন যারা গ্রামীণ ফোন ইউজ করি, তারা বাংলা লিঙ্কে কল দিতে পারি না? পারি স্যার। এরকম জিনিসটা, জিনিসটা টেকনিক্যালি ওরকম না, আমরা জাস্ট বোঝানোর জন্য ওই উদাহরণটা দিলাম। তো এখন যে এই দুইটাকে, এইটাকে যে ইউজ করবে, এটাকে ইউজ করার আসলে কোন মাধ্যম দিয়ে ইউজ করতেছে, সেটাই আমরা এখন টেকনিক্যাল টার্মে বুঝবো, ঠিক আছে। এখন এই যে ক্লায়েন্ট, যেই ক্লায়েন্ট এখান থেকে রিকোয়েস্ট পাঠাক, প্রথমে সে আমার এটা সাপোজ a.com-এর একটা রিকোয়েস্ট পাঠালো, এই b.com-এর ক্লায়েন্ট এ বললো যে আমার a.com লাগবে, মানে এই 2 নম্বরটা বললো যে আমার a.com লাগবে, এ রিকোয়েস্ট পাঠালো। তখন এ কি a.com-এর নেম সার্ভার কি জানে? চেনে না? চেনে না। এখন তার আগে একটু আমরা আলোচনা করে আসি স্টোরেজ সম্পর্কে, ঠিক আছে। স্টোরেজ সম্পর্কে, স্টোরেজটা কি? এই যে টপ লেভেল যে ডোমেইন সার্ভার, রুট সার্ভার, এ তো রুট সার্ভার, এই রুট সার্ভারের আন্ডারে কিছু ডাটাবেস থাকবে, কিছু ডাটাবেস থাকবে। কার ডাটাবেস থাকবে? এই রুট সার্ভার জানবে আমার .com-এর আইপি অ্যাড্রেসটা, ঠিক আছে। আবার এই .net-এর আইপি অ্যাড্রেসটা, org আইপি অ্যাড্রেসটা, মানে আমার এটা তো রুট সার্ভার নাকি। এই যে টিএলডি নেম থাকবে এখানে, আর তার আইপি থাকবে। তো টিএলডি নামে এরকম আমার কম আছে, তারপরে আমার কমের একটা নিশ্চয়ই আইডি থাকবে। আবার আমার org.net আছে, এভাবে আমার আবার এর একটা আইডি থাকবে। সেভাবে আমার এইগুলোর একটা থাকবে। মোট আমার 4টা আছে, 4টা থাকলে এভাবে থাকবে না? থাকবে। তাহলে আমার রুট সার্ভারের কাছে শুধু কি থাকবে, খুব ক্লিয়ারলি শুনবেন। রুট সার্ভারের কাছে থাকবে কার কার? শুধু টিএলডির নাম এবং আইপি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে টিএলডি গুলো, টপ লেভেল যে ডোমেইনগুলো আছে এখানে, হ্যাঁ, এই টপ লেভেল ডোমেইনগুলোর কাছে কি থাকবে? এই টপ লেভেল ডোমেইনগুলোর কাছে কি থাকবে? সেটা হচ্ছে এই যে .com দেখতে পাচ্ছি, এই .com-এর কাছে নট অনলি .com, শুধুমাত্র এই রুট ব্যতীত, শুধুমাত্র এই রুট ব্যতীত সবার কাছে এই রুটের অ্যাড্রেসটা থাকবে, ঠিক আছে। তার মানে এই .com-এর আন্ডারে থাকবে রুট অ্যাড্রেস,
রুট অ্যাড্রেস থাকবে, ডট নেটের কাছেও থাকবে রুট অ্যাড্রেস, ডট ওআরজি এর কাছেও থাকবে রুট অ্যাড্রেস, আবার ডট বিডি এর কাছেও থাকবে রুট অ্যাড্রেস। আচ্ছা, এতদূর পর্যন্ত বোঝাতে পেরেছি আমি? এখন ডট কমের একটা রুট অ্যাড্রেস থাকলো, আর কার অ্যাড্রেস থাকবে? আর একটা অ্যাড্রেস থাকবে এই যে ডট কমের যে নিয়ারেস্ট যে ক্লায়েন্টটা, এই ক্লায়েন্টের অ্যাড্রেস থাকবে। ডট কমের ক্লায়েন্ট a.com, তো আমার এখানে a.com থাকবে। মানে এইভাবে যতগুলো থাকবে, a.com থাকতে পারে, b.com থাকতে পারে, c.com থাকতে, যতগুলো থাকবে ততগুলো ইনফরমেশন তার কাছে থাকবে। মানে ডট কমের আন্ডারে যতগুলো সার্ভার আছে সবগুলো আমার এখানে থাকবে। ক্লিয়ার? ডট কম যেগুলো হবে থাকবে সব ডট কমের মেইন সার্ভারের কাছে আমার ডাটাগুলো থাকবে স্টোরেজ, সেই সাথে আমার রুটের অ্যাড্রেসটাও থাকবে। ক্লিয়ার এতদূর পর্যন্ত সবাই ভাই? তো সেইভাবে আমার বিডিতেও আমার যেহেতু b.bd আছে, এখানে কার কার অ্যাড্রেস থাকবে? রুট অ্যাড্রেস থাকবে আর b.bd থাকবে। এক্স্যাক্টলি সবাই বুঝতে পেরেছেন তো এতদূর পর্যন্ত? আচ্ছা, এখন এইটাও আমার একটা সার্ভার, এটাও আমার একটা সার্ভার, তাই না? এর কাছে কার কার অ্যাড্রেস থাকবে? রুট থাকবে, এখানে থাকবে রুট a.com অ্যাড্রেস আর এই ক্লায়েন্টগুলোর অ্যাড্রেস থাকবে। ঠিক আছে? স্যার ডট কম এর স্যার এই অ্যাড্রেস থাকবে না? কি অ্যাড্রেস? স্যার এটা স্যার এখানে আর ডট কম এর অ্যাড্রেস থাকবে না, এখানে শুধু রুটের থাকবে আর ক্লায়েন্টে থাকবে, এর আন্ডারে গুলো থাকবে। মানে এটা বাদ যাবে, ডট কম এটা বাদ যাবে। ডট কম এর বাদ যাবে, ডট কম এটা ডট কম এরই আন্ডারে আছে। ঠিক আছে, তো নিজেই ডট কম। আচ্ছা, এখন এই যে ক্লায়েন্ট থাকবে আর আমার রুট অ্যাড্রেস থাকবে, ততভাবে সেম এদের কাছেও কি থাকবে? এর কাছে কি থাকবে? রুট থাকবে আর আমার b.bd, সরি না, ডট বিডি ক্লায়েন্ট গুলো থাকবে। স্যার রুট আর ক্লায়েন্ট। ঠিক আছে, এতদূর পর্যন্ত কনফার্ম? এখন একটা মজার জিনিস দেখেন, এখন কার কাছে কি থাকবে এতটুকু আমরা জেনে গিয়েছি। আমার এই 2 নম্বর ক্লায়েন্ট একটা ইনফরমেশন দিল, 2 নম্বর ক্লায়েন্টের ইনফরমেশন এর কাছে আছে নিশ্চয়ই। ঠিক আছে, তো এই যে 2 নম্বর পিসি একটা রিকোয়েস্ট দিল, এখন এই 2 নম্বর পিসি কে চেনে কে? সে কার কাছে রিকোয়েস্ট দিবে? নিশ্চয়ই এর কাছে। রুটের কাছে। ঠিক আছে, এর কাছে যে রিকোয়েস্টটা সে দিচ্ছে, কারণ এ ছাড়া তো আর কেউ চেনে না, একে চেনে কি? চেনে না। তো এই যে রিকোয়েস্ট আমি এ দিয়ে বুঝাইছি, আপনারা এটা দিয়ে বুঝেন। হ্যাঁ, এ আমার রিকোয়েস্টটা পাঠালো কার কাছে? তাহলে এর কাছে। যে আমি যাব কার কাছে? a.com এ। কোথায় যাব? a.com এ। এই যে আমি এখানে অ্যারো দিয়ে বুঝাই দিয়েছি। ঠিক আছে, তো এই যে গেল, এরপরে আমি এই আরকিউ মার্কিউ পরে বোঝাচ্ছি, আগে আমি বুঝাই দিই কোথা থেকে যাবে। এখানে যাওয়ার পরে এই যে সার্ভারটা আছে, ঠিক আছে, এই সার্ভারটা ডট কম এর সার্ভার নিশ্চয়ই আন্ডারে। এই সার্ভার এখন চলে যাবে কার কাছে জানেন? এই .com চলে যাবে একদম ডাইরেক্ট রুটের কাছে, কারণ এটা তো রুটের অ্যাড্রেস আছে, এর কাছে কিন্তু এর অ্যাড্রেস নেই। কথা বুঝতে পেরেছেন? এ যেহেতু খুঁজে পেল না যে .com এর নামে কেউ কিছু আছে কিনা, সুতরাং ডাইরেক্ট কার কাছে চলে যাবে? রুটের কাছে, কারণ এর কাছে রুটের অ্যাড্রেস আছে। কারণ রুট হচ্ছে সবকিছুর অধিকারী, কিন্তু রুট সবার কিছু জানে। আমার কথা বোঝা যাচ্ছে? এখন আমি রিকোয়েস্ট দিয়েছি কার? .com এ। এখন রুট দেখবে আমার a.com নামে আমি কাউকে চিনি কিনা। রুট কি আদৌ a.com নামে কেউ চেনে? ওই বেটা রুট চেনে .com কে, রুট কি a.com কে চেনে? a.com কে আসলে এই যে এটা না, এখন এর অ্যাড্রেস কি রুটের কাছে আমার এখানে আছে? এখানে শুধু কার অ্যাড্রেস আছে? এই চারটার অ্যাড্রেস আছে। আমার কথা বুঝতে বোঝা যাচ্ছে? এখন রুট কি বলতে পারবে যে আমার এই a.com চিনে গেছি, তুমি এই লাইনে চলে যাও? পারবে না। আমরা প্রথমে আমার অফিসে সাপোজ 4টা ডিপার্টমেন্ট আছে। একটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, একটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট, একটা হচ্ছে আপনার সাপোজ কি বলা যায় অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, আর একটা সাপোজ অন্য একটা ডিপার্টমেন্ট থাকলো। ঠিক আছে, এই যে 4টা ডিপার্টমেন্ট আছে। এই 4টা ডিপার্টমেন্টের ভিতরে আমি একজন আর একটা ডিপার্টমেন্টের কাছে কারো একটা ক্লায়েন্টের কাছে আমি খোঁজ নিতে যাচ্ছি, আর এক ডিপার্টমেন্টের এমপ্লয়ের কাছে জানতে যাচ্ছি। আমি ডাইরেক্ট ওই এমপ্লয়ের কাছে যাবো? নিশ্চয় না। আমি আমার নিয়ারেস্ট আমার ম্যানেজারের কাছে যাবো, স্যার আমার ওর দরকার। ওই ম্যানেজার ওই ডিপার্টমেন্টের ম্যানেজারের সাথে যোগাযোগ করবে, তাই না? অথবা ওই ম্যানেজারের সাথে যোগাযোগ যদি না চিনে থাকে তাহলে কিভাবে চিনবে? আমার স্যার ডাইরেক্টলি আমার যে মেইন চেয়ারম্যান আছে তার কাছে যোগাযোগ করবে। উনি এবার ওই ডিপার্টমেন্টের যে ম্যানেজার আছে তার কাছে বলবে, ওই ডিপার্টমেন্ট ম্যানেজার আবার সেই তার ক্লায়েন্টের কাছে বলবে। তারপরে যখন ক্লায়েন্টের ইনফরমেশন বলে দিবে যে তুমি অমুক ওই ডিপার্টমেন্টে অমুক তোমার খুঁজতে যাচ্ছে, তুমি তার সাথে কথা বলে এই তার টিএনটি নাম্বার, তখন যে মাধ্যম হয়ে গেল, লাস্টে মোবাইল নাম্বার পেয়ে গেল, এখন কি আর পথে আশা লাগছে? ডিরেক্টলি কমিউনিকেশন করবে বাই ল্যান্ড। আমার কথা বোঝা যাচ্ছে ভাই? এখন দেখেন, আমি প্রথমে এখান থেকে রিকোয়েস্ট পাঠালাম কার কাছে? আমার নিয়ারেস্ট ম্যানেজারের কাছে।
এখন এ কি করলো, আমার a.com নামে কাউকে চেনে না নিশ্চয়ই, এ চলে গেল আমার ডাইরেক্ট চেয়ারম্যানের কাছে, গিয়ে বললো আমার দরকার a.com, চেয়ারম্যান a.com চেনে না, চেয়ারম্যান বলবে আমি তো a.com নাম কিছু কাউকে চিনি না, এই নামে তো কাউকে চিনি না। তো এই যে ডিপার্টমেন্টে যে জবটা করে, এই যে ডিপার্টমেন্টের কথা তুমি বলেছো, তুমি যেহেতু বলেছো এইচআর ডিপার্টমেন্টের সুমন নামে একজনকে চাচ্ছ, তো সুমন নামে আমি কাউকে চিনি না, কিন্তু এইচআর ডিপার্টমেন্টের ম্যানেজার কিন্তু আমি চিনি। আমার কথা বোঝা যাচ্ছে? তো সেই রুট বলবে কি আমি তোমার এইচআর ডিপার্টমেন্টের ম্যানেজারের সাথে তোমার পরিচয় করে দিই, তখন রুট কি করে দিল আমার এই যে এইচআর ডিপার্টমেন্ট ম্যানেজার, মানে কি হচ্ছে আমি তো চেয়েছি a.com, তাহলে রুট বল রুটের কাছে .com এর অ্যাড্রেস নিশ্চয় আছে, 4টা ডিপার্টমেন্টের হেডের অ্যাড্রেস, তখন এ বলবে আমার তুমি যদি .com এর লোক চেয়েছো সুতরাং .com এর আমি চিনাই দিচ্ছি এই যে .com। আমার কথা কি বোঝা গেছে? এখন .com এর এখানে যখন গেল .com এসে চলে গেছে, এখন এ আবার বলবে কি দেখেন এ আবার এখান থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছে না, এই যে দেখেন তো এখান থেকে যে এর পরিচয় বলে দিচ্ছে, এখন আবার আমার এই যে রুট সার্ভারটা আমার এই যে ম্যানেজারটা কার কাছে গেল, এর কাছে গেল না, গিয়ে কি বললো আমার দরকার a.com। এখন দেখো তো এর কাছে a.com আছে কিনা, আছে না, এই সেই a.com যে বলবে যে হ্যাঁ আমার কাছে a.com আছে, এখন পজিটিভ ফিডব্যাক দিবে, দিবে কিনা, সেই যে ফিডব্যাকটা যেখান থেকে দিল এটা যে আমার কাছে আছে, ঠিক আছে, তারপরে আমার এই দুইজন ক্লিয়ারলি আমার সাথে কমিউনিকেশন করবে। এখন প্রসেসটা আমরা যদি যেভাবেই বলি মিলে যাবে, দেখেন ভালো করে একটু ভেবে দেখেন, বুঝতে পারছি। যেভাবেই বুঝবেন সেভাবে মিলে যাবে, আপনি ম্যানেজার দিয়েও বুঝেন আর টপ লেভেল ডোমেইন আর ডিএনএস দিয়ে বুঝেন, সব কিছু দিয়ে মিলে যাবে। হার্ড লাগছে ক্লাস? না স্যার। আচ্ছা, এখন আমি একটু টেকনিক্যাল টার্মে আসি। প্রথমে আর একটু ওভারভিউ দেন, তাহলে আরো বোঝাতে আমার একদম ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিক্যাল করতে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমার এই ক্লায়েন্টের সাপোজ আইটি ডিপার্টমেন্টের আমি খুঁজতে যাচ্ছি এইচআর ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের একজনকে, তো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের এ কে আমি খুঁজতে যাচ্ছি, এ কে খুঁজতে যাচ্ছি অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, তা আমার নাম হচ্ছে সাপোজ আমার 1.bd আমার আইডি, ঠিক আছে, তো আমি যে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে আমি যখন আইটি ডিপার্টমেন্ট যখন অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট একজন খুঁজতে যাব, তখন আমি ডাইরেক্ট এখানে যেতে পারি না, মানে কি আমি চলে যাচ্ছি আমার নিয়ারেস্ট ম্যানেজারের কাছে, আমি ম্যানেজারের কাছে বলছি স্যার আমার এই কাজটা করার জন্য ওর সাথে কথা বলতে হবে, কথা বলে আমার ওকে দরকার, তখন সেই ম্যানেজার বলে ঠিক আছে আমি দেখছি, ওর ম্যানেজার চলে গেল কার কাছে, ডাইরেক্ট চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান বললো ঠিক আছে তুমি তো আমার ওই যে অ্যাকাউন্টসের লোক চাচ্ছ, তো অ্যাকাউন্টের ওই নামে তো আমি কাউকে চিনি না, ঠিক আছে, তো আমি অ্যাকাউন্টসের ম্যানেজারের কাছে তোমার দিয়ে দিচ্ছি, অ্যাকাউন্টসের ম্যানেজার আমার এটা, ঠিক আছে, তো সেই অ্যাকাউন্ট ম্যানেজারের কাছে দিয়ে দিল, অ্যাকাউন্ট ম্যানেজার আবার বলবে যে এর সাথে এর কাছে এ আবার অ্যাকাউন্ট ম্যানেজারের কাছে নিশ্চয়ই রিকোয়েস্ট পাঠাবে, অ্যাকাউন্ট ম্যানেজারের কাছে রিকোয়েস্ট পাঠাবে যে আপনি কি এই নামে কাউকে চেনেন আপনার ডিপার্টমেন্টে, সে বললো হ্যাঁ আমি চিনি, সে পজিটিভ ফিডব্যাক দিল, ঠিক আছে, তারপরে যখন চিনে ফেললো তখন এর নাম্বার আমাকে দিয়ে দিল, এখন এই নাম্বারে ডাইরেক্ট কমিউনিকেশন করবো, একবার যখন কমিউনিকেশন করবো, আমরা ক্যাশ মেমোরি শুনেছি না, ক্যাশ মেমোরি আপনারা একটু মনোযোগী হন, ক্যাশ মেমোরি শুনেছি না, একবার যখন কমিউনিকেশন হয়ে যাবে রাস্তা যখন জেনে যাবে, তখন কি এ যখন আবার বলবে যে আমার 1.bd তে যেতে হবে, তখন কি সে আবার যাবে এখানে, এখন কি সরাসরি সেখানে কমিউনিকেশন করবে না, এখন রাস্তা চিনে গিয়েছে না, আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং দেখবেন অলওয়েজ টাইম প্রথমবার যখন আপনি অপারেটিং অন করার পরে ইনস্টলেশন দেওয়ার পরে কোনো একটা সাইটে যাওয়ার পরে দেখবেন যে টাইম বেশি নেয়, তারপরে যাবেন অনেক ফাস্টলি চলে যাবে, তাই না? দেখছেন এটা খেয়াল করবেন, এইটাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি প্রুফ। এবার আমরা টেকনিক্যাল টার্মে বলে যাই আসলে কোন কি নেই, যে আর কিউ আর এফ কিউ এগুলো যে রয়েছে এগুলো আসলে বেসিক্যালি কি জিনিস, এগুলো আমরা একটু বলি কেমন। এখন আমরা এতক্ষণ যে এর কাছে ওর কাছে যাচ্ছি সেগুলো নিশ্চয়ই আমার কি কুয়েরি, এতক্ষণ কুয়েরি খুঁজে খুঁজে বের করছি, তাই না? এখন কুয়েরি বলে রাখি কুয়েরি হয় 3 ধরনের, এখানে কুয়েরি হবে 3 ধরনের, একটা হচ্ছে রিকারসিভ কুয়েরি, একটা হচ্ছে ইটারেটিভ কুয়েরি, আর একটা হচ্ছে রেফারেল কুয়েরি, 3 ধরনের কুয়েরি। আমার কথা বোঝা গেছে? একটা হচ্ছে রিকারসিভ কুয়েরি, একটা হচ্ছে ইটারেটিভ কুয়েরি, একটা রেফারেল কুয়েরি, রেফারেন্সটা রেফারেল। আচ্ছা, এখন এখানে আমি চলে আসি, কুয়েরিগুলো বুঝে নিই কোনটা কোন কুয়েরি। আশা করি আপনারা প্রশ্নে কেউ পরবর্তী প্রশ্ন করলে কেউ বাদ যাবেন না অ্যান্সার দিতে। আমার যখন এই ক্লায়েন্ট আমার ম্যানেজারের কাছে একটা অন্য ডিপার্টমেন্টের ক্লায়েন্টের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে, তখন সেটা হয়ে যাবে আমার হ্যাঁ না, প্রথমটা কি ছিল আমার রিকারসিভ কুয়েরি, এটা হচ্ছে আমার রিকারসিভ কুয়েরি, মানে আমার ক্লায়েন্ট যখন আরেকটা ক্লায়েন্টের উদ্দেশ্যে আমার নিয়ারেস্ট সার্ভারের কাছে যাবে তখন সেটা হয়ে যাবে কি রিকারসিভ কুয়েরি। এবার রিকারসিভ কুয়েরির পরে যখন এই যে রিকারসিভ কুয়েরি পরে যখন আমার এরপরে কে করছে, আমার এই সার্ভার উঠে করছে, আমার এটা একটা সার্ভারের দায়িত্ব, মানে সার্ভারের আন্ডারে আমার এই সার্ভারের জন্য আমার আবার আরেক সার্ভারের সাথে যোগাযোগ করতে হচ্ছে, তাই না? এই তো নিজেই একটা সার্ভার,
এ আবার আরেকজনের সাথে যোগাযোগ করছে। এই যে যোগাযোগ সার্ভার টু সার্ভার ফর স্যাটিসফিকেশন মাই ক্লায়েন্ট, মানে আমার ক্লায়েন্টকে স্যাটিসফিকেশন করার জন্য আমার যে একটা সার্ভার আরেকটা সার্ভারের সাথে যোগাযোগ করছে, এটাকে বলা হয় আমার ইটারেটিভ কুয়েরি। আমার কথা বোঝা গেছে? এখানে ক্লায়েন্ট টু কোথায় যাচ্ছি? সার্ভার। এটা হয়ে গেল আমার রিকোয়েস্ট রিকারসিভ কুয়েরি। ক্লিয়ার? এবার ক্লায়েন্টের সুবিধা চাহিদা মেটানোর জন্য আমি যখন সার্ভার থেকে আরেকটা সার্ভারে কমিউনিকেশন করছি, তখন সেটা হয়ে যাচ্ছে কি? ইটারেটিভ কুয়েরি। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এইবার রুট সার্ভার যখন আমার এই যে .com এর অ্যাড্রেসটা দিয়ে দিল, পজিটিভ যে ফিডব্যাক দিল, সেইটা হয়ে গেল আমার রেফারেল কুয়েরি। এই যে আমার একটা পজিটিভ একটা অ্যাসাইন দিল না, মান দিল না, সেগুলো একটা মান তো আউটপুট দিল, সে নিশ্চয়ই এর এগেইনস্টে আমার আউটপুটটা দিল। এই যে এগেইনস্টে আমার রুট সার্ভার আমাকে যে আউটপুটটা দিল, সেটা হচ্ছে আমার রেফারেল কুয়েরি। আমি বোঝাতে পারছি ভাই আপনাদের? ফিডব্যাকটা রেফারেল। হ্যাঁ, মানে ফিডব্যাক যেটা দিচ্ছে এটা রেফারেল কুয়েরি। কথা বুঝতে পেরেছেন? ফিডব্যাকই রেফারেল কুয়েরি। এখন আপনাদের বলেন তো, এখন তারপরে যখন এই .com কে আমার নাম তো দিয়েছে, আমাকে .com দিয়ে নাম দিয়েছে না, এখন যেহেতু আমার এই সার্ভার এখন পর্যন্ত আমার ক্লায়েন্ট খুঁজে পাইনি, এই সার্ভার আবার আমার চলে যাচ্ছে এই সার্ভারে, নিশ্চয় সার্ভারটা আমার সার্ভার কমিউনিকেশন হচ্ছে ফর মাই ক্লায়েন্ট। ক্লিয়ার? সার্ভার যেহেতু আমার রুট সার্ভার আমাকে একবার আমি কমিউনিকেশন করলাম, রুট সার্ভার আমার বলে কি .com, এই যে এনভায়রনমেন্ট .com এর কাছে আমার নিশ্চয়ই আমার কমিউনিকেশন করতে হবে কি? করছি। এই যে যখন আমার কমিউনিকেশনটা করছি, আমি নিশ্চয়ই এর কাছে আবার রিকোয়েস্ট পাঠাচ্ছি। এখন এটা কোন ধরনের কুয়েরি বলেন তো, সত্যি কথা বলে? হ্যাঁ, ইটারেটিভ কুয়েরি। ইটারেটিভ না কি কি কুয়েরি বলছেন বলেন? এই নাম্বারটা আইকিউ কোনটা স্যার? এখানে দেখেন, সার্ভার টু সার্ভার স্যার। আমি এই যে এখান থেকে যে জিনিসটা আসলাম সার্ভার টু সার্ভার, এটা কোন কোয়েরি হলো? আইকিউ তো ইটারেটিভ কুয়েরি। তাহলে আবার আমি সার্ভার টু সার্ভার কোয়েরি করছি, তাহলে কি হবে? আইকিউ। এটা কি সবাই বুঝে বলেছেন নাকি দেখা দেখি বলেছেন? সত্যি তো? সার্ভার টু সার্ভার সার্ভার টু সার্ভার আমার এটা তো সার্ভার টু সার্ভার আবার ফিডব্যাক করে, তখন কি যাবে? রেফারেল কুয়েরি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার আমার এই .com কে ইজিলি সে অ্যাক্সেস করতে পারলো। এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালও আমরা সেম জিনিসগুলোই প্রুভ করব এবং সেম জিনিসগুলোই চাবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। এখন স্যার एग्जांपल স্যার এখানে আমার যে ক্লায়েন্ট গুলো ক্লায়েন্ট 1 2 3 এখানে আমি ধরে নিই স্যার, এখানে এবিসি, যেমন আমার ক্লায়েন্ট 1 চাচ্ছে আমার এখানে a.com কে, মানে আরেকটা ক্লায়েন্টকে চাচ্ছে, মানে আরেকটা সার্ভারকে চাচ্ছে না। তো তখন মানে আমার যে নিয়ারেস্ট সার্ভার, ওই সার্ভার তো স্যার .com এর কাছে যাচ্ছে, কিন্তু স্যার আমার কি 1 কি সরাসরি যে আমার আরেকটা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারে? ক্লায়েন্ট 1 ক্লায়েন্টের সাথে, হ্যাঁ, ক্লায়েন্ট 1 যখন আলটিমেটলি আমার মানে কমিউনিকেশন হয়ে গেল কোয়েরির মাধ্যমে, তখন আমার লাস্টে গিয়ে আমার এই ক্লায়েন্টের সাথে ডাইরেক্টলি আলোচনা করতে হবে। একবার পরিষেবার পরে একবার যখন কানেকশন হয়ে যাবে, কানেকশন হতে হবে চেইন অফ কমান্ড মেনে। আফটার দ্যাট সে ডাইরেক্টলি কানেকশন করতে পারে। ঠিক আছে? ক্লিয়ার এতদূর পর্যন্ত? আচ্ছা, এখন আমাকে একটা প্রশ্নের অ্যানসার দেন তো, আপনারা যদি বুঝে থাকেন জিনিসটা। এখন আমার এটা ক্লায়েন্ট 1, তাই না? এতক্ষণ মনে করেন যে আমি এর কাছ থেকে খুঁজেছি, ঠিক আছে? এখন সাপোজ বলেন তো আমার এই 2 নম্বর ক্লায়েন্ট যদি এর 2 কে চাই, তাহলে এখন কি হবে জিনিসটা? স্যার বলুন স্যার শুরু থেকে। শুরু থেকে না, আমি জাস্ট অ্যানসার চাচ্ছি কি হবে, মানে অ্যানসার চাচ্ছি, এটা কি আবার এইভাবে কুয়েরি করবে? স্যার যদি পায় স্যার ডিরেক্টলি করবে সরাসরি স্যার, মানে ওরা দুই পক্ষে বলে, একটা যে কুয়েরি আবার পুনরায় করবে আর একটা সরাসরি পাবে, সেটা আমাকে বলে। স্যার ডট বিজনেস স্যার ডট কম সরাসরি পাবে। ওই ডিপার্টমেন্টের এখন যেটা হবে সেটা হচ্ছে এই সার্ভার তো ক্লায়েন্ট সব জানে, জি স্যার, আবার এই সার্ভারও ক্লায়েন্ট সব জানে, সরাসরি এই সার্ভারে সবাই আমার লোকেশন হয়েছে একবার, জি স্যার। তাহলে আর কি আমার কোয়েরি করা আছে দরকার আছে? না স্যার, শুধু সার্ভার ক্লিয়ার বুঝেছেন সবাই? ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওই দুইটা সার্ভারের কানেকশন রয়েছে স্যার। আচ্ছা, এখন যদি আমার সাপোজ .net আমার একটা সার্ভার থাকে, .net এর আন্ডারে আমার কিছু ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্ট ক্লায়েন্ট এখন এ কে আমার ক্লায়েন্ট বলে, এখন কি হবে? কোয়েরি করতে হবে। কোয়েরি করতে হবে। ক্লিয়ার তো? কেউ না বুঝে বলছেন না তো? না বুঝেই বলছি। বুঝে বললে আমার সফলতা, না বুঝে বললে ব্যর্থতা। এখন আমরা প্র্যাকটিক্যালি প্রুভ করতে গেলে আমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমার রেকর্ড। সেটা হচ্ছে আমার রেকর্ডস। রেকর্ড হচ্ছে সাবডোমেইন ডেলিগেশন একটা, হোস্ট রেকর্ড একটা, আর রুটিন। আমরা গত ক্লাসে হোস্ট রেকর্ড অলরেডি দেখে ফেলেছি না? দেখেছি তো? আচ্ছা, এখন আমরা একটু এদিকে আসি। আলটিমেটলি এইগুলো আমার কি? হোস্ট
ক্লায়েন্ট, তাহলে আমি এই ক্লায়েন্টগুলোর যে আইপি এই যে .com এ বা আমার ডিএনএস এ নিউ হোস্ট এ দিয়ে করেছিলাম, নিউ হোস্ট এ দিয়ে আমি রেকর্ড করেছিলাম তৈরি, ওই যে আইএস করার সময় গত ক্লাসে দেখেননি? হ্যাঁ করেছি স্যার। একটা ক্লাস করেছি সেটাই ভুলে গেছেন, বাসায় তো কেউ প্র্যাকটিস করেন আল্লাহর রহমতে, মানে বাসায় যান আর ঘুমান নাকি আর মোবাইলে কথা বলা শুরু করেন, না স্যার, সেগুলো দিয়েই করে। তাছাড়া রান্না বান্না নিয়ে কতটা তার মধ্যে অসুস্থ হয়ে গেলে ওষুধ খেতে হবে। একজন হারিয়ে গেলে স্যার আসলে স্যার বোঝাই খুব সুন্দর, কিন্তু আসলে পরে মনে থাকে না, 2-1 দিন পরে ঠিক আছে স্যার, হ্যাঁ, ঠিক আছে স্যার। Critically খারাপ স্যার, এটা বুঝলাম। কি আপনাদের আসলে সমস্যাটা বলেন তো? স্যার আমাদের এই ভাবনা টিউটোরিয়ালের মতো আইএস সার্ভার করলাম কিভাবে, যে আমার এই যে ক্লায়েন্টগুলো আছে, আমার ক্লায়েন্ট পিসি ছিল দেখলাম না 2টা এক্সপি ছিল তো, 2টা এক্সপি, এই 2টা এক্সপিকে আমি এই আমার যে মেইন যে ডোমেন ছিল ওই ডোমেনের আন্ডারে আমি নিউ হোস্ট এ দিয়ে আমি করেছিলাম, মানে অ্যাড করেছিলাম হোস্ট রেকর্ড, এটাকে বলে হোস্ট রেকর্ড। আচ্ছা এতটুকু বুঝতে পেরেছেন তো, আমার ক্লায়েন্টগুলো .com এর আন্ডারে এটা রেকর্ড করতে হবে, যে আমার এর আন্ডারে ক্লায়েন্টগুলো আছে, না তো আমার 6টা ক্লায়েন্ট আছে, এবং কারেন্টের কি আছে কি বুঝবো, ঠিক আছে? এরপরে তাই হোস্ট রেকর্ড যেহেতু আমি আগে করিয়েছি, দিন আগে এটা বললাম। এখন সাবডোমেন ডেলিগেশন কি? এখন আমার যে এই এখন তো সবগুলাই তো সেম জিনিস না, আমরা সব কটাই সাপোজ বিএসসি ইঞ্জিনিয়ার, আপনারা সব কটাই সাপোজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ঠিক আছে? কিন্তু এই কয়জনের ভিতরেই, এই আপনাদের ভিতরেই দেখবেন একজন হবে ম্যানেজার, একজন হবে সিনিয়র অফিসার, একজন অফিসার, এরকমই স্টেপ ভাগ হয়ে যাবেন আপনাদের পারফরমেন্সের উপর ভ্যারি করে, ঠিক আছে? তো এই যে জিনিসটা আমার সেম জিনিস, সব কটাই সেম জিনিস, কিন্তু আমার বলে দিতে হবে না এটা আমার রুট, এর আন্ডারে আমার এইগুলো আছে, সবগুলো কিন্তু সার্ভার, বুঝবেন? তাহলে আমার এই যে রুটের আন্ডারে এইগুলো আছে, এইগুলো নিশ্চয়ই সাব, এইটাই বলা হয় সাব ডেলিগেশন। ক্লিয়ার? এই বিষয়টা বুঝাতে পেরেছি? স্যারকে বলেছে। এখন বিষয় হচ্ছে আমার সবকটাই তো নেম সার্ভার, তাই না? এটাও নেম সার্ভার, এটাও নেম সার্ভার, এটাও নেম, সবকটাই নেম সার্ভার। এখন যে আমার এইটার এই যে রুটের আন্ডারে যে আমার এই যে এইগুলো আছে, টিএলডি গুলো আছে, বা এর আন্ডারে থাকতে পারে, এর আন্ডারেও রয়েছে, তাই না? এই জিনিসগুলো, এইগুলোই তো আমার সাব ডেলিগেশন, তাই না? সাব ডোমেন যে আমার এইটার আন্ডারে এটা, তার মানে তো এটা সাব ডেস্টিনি, এ হাত ও হাত, ঠিক আছে? মানে স্যার এক সার্ভারে আওতাধীন যতটি সার্ভার থাকলে হলে সাব। আপনারা কেউ ডেস্টিনি করেননি? করেছেন ডেস্টিনি? স্যার ডিস্ট্রিক্ট কিছু বুঝছেন তো? ডেস্টিনি নাম বলা না, এই যে মাথায় এক, এই যে দুইটা গেল। তা আপনি হচ্ছে এই মানে এই যে আপনার নিচে আছে, এই আপনার নিচে আছে বলেই তো আপনি টাকা পাবেন নাকি? এখন দুইটা এই যে জিনিসটা, এটা হচ্ছে সাব ডোমেইন, এটা হচ্ছে মেইন ডোমেইন, ঠিক আছে না? এটাই। আপনি তো কারো আন্ডারে আছেন, নিশ্চয়ই কারো হাতে আছেন এইভাবে। তো এই যে জিনিসটা, আপনি তাহলে কারো সাব ডোমেইন হলেন। ক্লিয়ার এই বিষয়টা? বুঝতে পারলাম? বুঝা বড় সর বুঝা ছোট। বুঝতে পারলাম আমি? এখন তাহলে আমরা প্র্যাকটিক্যালি আগাই নাকি?